নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা ছোট গল্প ব্যাচেলার। শুনতে থাকুন আজকের গল্প ব্যাচেলার। বিনা মেঘে বজ্রপাত। সুস্থ মানুষটা খবরের কাগজ পড়তে পড়তেই হঠাৎ ঢলে পড়লেন। তারপর স্ত্রী পুত্র কন্যাদের কত ডাকাডাকি, চিৎকার, কান্নাকাটি, কিন্তু তবুও নিশিকান্ত সাড়া দিলেন না। তারপর শুরু হলো উন্মাদের মতো চিৎকার করে কান্নাকাটি। হাজার হোক মধ্য কলকাতায় মধ্যবিত্ত সাধারণ মানুষের পাড়া, গায়ে গায়ে বাড়ি, প্রায় সব বাড়িতেই 12 ঘর এক উঠোন। চিৎকার কান্নাকাটি শুনে ছুটে এলো কত মানুষজন। ওদেরই কে একজন ডেকে আনলো এই পাড়ারই বাসিন্দা ডাক্তার সন্দীপ ব্যানার্জিকে। ডাক্তার ভিড় ঠেলে এগিয়ে গেলেন খাটে শোয়ানো নিশিকান্ত বাবুর কাছে। পরীক্ষা নিরীক্ষাও করলেন। তারপর চোখের পাতা উল্টে দেখলেন চোখের মণি। ডাক্তার ব্যানার্জি দীর্ঘশ্বাস ফেলে পাড়ার প্রতিবেশীদের দিকে তাকিয়ে বললেন, সরি, কিছুই করবার নেই, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। এ পাড়ার প্রবীণ বাসিন্দা যুগলবাবু বললেন, সন্দীপ, একটা সার্টিফিকেট লিখে দেবে তো? কাকা, এত তাড়াতাড়ি ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না। 12টা নাগাদ কাউকে পাঠিয়ে দিলে তার হাতে সার্টিফিকেট দিয়ে দেব। ডাক্তার ব্যানার্জি মুহূর্তের জন্য থেমেই বলেন, আচ্ছা, নিশিকান্ত তার বয়স কত? নিশিকান্ত বাবুর বড় মেয়ে আশা বলে, বাবার বয়স ঠিক 52। অপ্রত্যাশিত স্বামীর মৃত্যুতে শোকে দুঃখে পাথর হয়ে গিয়েছেন মালতী দেবী। চোখে এক ফোঁটা জল নেই, অসহনীয় শূন্যতার জ্বালায় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন স্বামীর দিকে। বড় মেয়ে আশা 2 হাত দিয়ে ছোট 2 ভাই বোনকে জড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। কাঁদছে আবার অমিতাভ। পাড়ার লোকজন কত কথা বলা বলি করে। যুগলবাবু বলেন, নিশি সবসময় দুঃখ করত অভাবের জন্য বিয়ে পরীক্ষা দিতে পারেনি বলে। পেটের দায়ে মারোয়ারি কোম্পানিতে সাধারণ চাকরি করত, কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়া পড়াবার ব্যাপারে খরচ করতে কার্পণ্য করেনি। প্রদীপ বলে, বিয়ে পাশ না করলেও নিশিতার এত পড়াশুনো ছিল যে আমার ভাইঝি সাথী বাংলায় অনার্স নেবার পর সপ্তাহে অন্তত একদিন ওর কাছে পড়তে আসতো। ওর কথা শেষ না হতেই পার্থ বলে, নিশিতার যে কত কবিতা মুখস্থ ছিল তা দেখে আমি অবাক হতাম। মাইকেল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে শক্তি চট্টোপাধ্যায়ের বহু কবিতাও ওর কণ্ঠস্থ ছিল। যুগলবাবু বলেন, তোমরা ওর আবৃত্তির কথাও ভুলে যেও না। সঙ্গে সঙ্গে 2-3 জন একসঙ্গে বলে ওঠে, ওর আবৃত্তির স্মৃতি পাড়ায় কেউ কোনোদিনই ভুলবে না। আস্তে আস্তে সময় গড়িয়ে যায়। ডাক্তারের কাছ থেকে ডেথ সার্টিফিকেট আনা হয়েছে। পাড়ার লোকজনই নিশিকান্তর অন্তিম যাত্রার ব্যবস্থা করেছেন। ওদিকে একদল মহিলা মালতী দেবীকে ঘিরে বসে আছেন। যুগলবাবু স্ত্রী এই পাড়া সবচাইতে প্রবীণা। মালতী দেবীর 2 হাত ধরে কাঁদতে কাঁদতে বলেন, ওরে হতভাগী, এইবারে স্বামীকে শেষবারের মতো প্রণাম কর। বহুজনের বহু অনুরোধের পর মালতী দেবী স্বামীর 2 পায়ের উপরে আছড়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলেন, স্বার্থপরের মতো আমাদের অকুল সমুদ্রে ভাসিয়ে দিয়ে এখন চললে? যাও যাও, আর দেরি করো না। মহিলারা কোনো মতে ওকে টেনে টুনে একটু সরিয়ে নিতেই পাড়ার লোকজন অত্যন্ত চাপা গলায় হরিধ্বনি করে নিশিকান্ত দেহ তুলে বাইরে নিয়ে গেলেন। যুগলবাবু বললেন, পার্থ, প্রদীপ, সুখেন, তোমরা দেখো সব যেন ঠিকঠাক হয়।
আপনি চিন্তা করবেন না, সব ঠিক করেই করা হবে। নিশির ছেলেকে তোমরা সবসময় কাছে কাছে রেখো। হ্যাঁ হ্যাঁ, আমরা ওর কাছেই থাকবো। সূর্যদেব অস্ত চাপার সময় নিশিকান্তর মরদেহ পঞ্চভূতে বিলীন হল। পরের দিন আগরওয়ালজির অফিস থেকে মুনিমজি এসে খুবই দুঃখ প্রকাশ করে বললেন, নিশিবাবুর মৃত্যুর খবর শুনে মুনি খুবই আঘাত পেয়েছেন। তাছাড়া বললেন, কোম্পানির আসল ব্যবসা ত্রিপুরা, মণিপুর আর নাগাল্যান্ডে। কলকাতার অফিস খুবই ছোট বলে মাত্র 7 জন কাজ করে। অফিসের বিষয়ে আরো কিছু খবরাখবর জানিয়ে বললেন, মুনিম নিশিবাবুর ব্যাপারটা বিশেষভাবে বিবেচনা করে শ্রাদ্ধের জন্য 5,000 ছাড়াও 50,000 টাকা পাঠিয়েছেন। মালতী দেবীর কথায় মুনিমজি টাকাটা ওর বড় মেয়ে আশার হাতেই দিলেন। মুনিমজি, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ ভাবিজি, বলুন, কি বলবেন? আমার বড় মেয়ে আশা বিএ পাস, ও কি আপনাদের অফিসে চাকরি পেতে পারে? ভাবিজি, আমাদের অফিসে কোনো মেয়েকে চাকরি দেওয়ার নিয়ম নেই। শ্রাদ্ধশান্তি হবার আগে শুধু মালতী দেবী না, ওর 3 ছেলেমেয়ের মনেই এক চিন্তা, এবার চলবে কি করে। ওদিকে শ্রাদ্ধের উদ্যোগ আয়োজনও চলছে। তবে যুগলবাবু মালতী দেবীকে বলেছেন, বৌমা, নিশির অকাল মৃত্যু খুবই দুঃখের, সেজন্য নিয়ম রক্ষার জন্য শ্রাদ্ধ করতে হবে, কিন্তু কোনো বাহুল্য না হয় যেন। কাকা, বাহুল্য করবার মতো ক্ষমতা তো আমার নেই। হ্যাঁ বৌমা, তা জানি বলেই কথাটা বললাম। উনি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এখন তো আশাকে চাকরি করতেই হবে, তবে মেয়েটা দেখতে ভালো, তাছাড়া বোধহয় 23-24 বছর বয়স হলো, সেজন্য যথেষ্ট চিন্তা ভাবনা করে একটু ভদ্রসভ্য জায়গায় ওকে কাজ করতে হবে। আপনি তো সবই বুঝছেন কাকা, আমি জানি। আপনি পাড়ার 5 জনকে বলে ওকে ঠিকই একটা ভালো জায়গায় কাজে লাগিয়ে দিতে পারবেন। তোমার চিন্তা নেই বৌমা, আমি ইতিমধ্যেই কয়েকজনকে বলেছি, আশা করি 2-1 মাসের মধ্যে আশার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। শ্রাদ্ধশান্তি মিটে যাবার 2-4 দিন পর রাত্রে খেতে বসে অমিতাভ বলে, মা, আমার এক বন্ধুর বাবার একটা বিস্কুটের কারখানা আছে ডানকুনিতে। আমার ওই বন্ধু বলেছিল ওই কারখানায় আমায় একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে। মালতী দেবী কিছু বলবার আগে আশা একটু রাগ করেই বলে, খোকা, বিস্কুটের কারখানায় কাজ করে তোকে সংসার চালাতে হবে না। কেমিস্ট্রিতে অনার্স নিয়েছিস, মন দিয়ে পড়াশুনো করে ভালো রেজাল্ট কর। ও প্রায় না থেমেই বলে, আর তারপর এমএসসি পড়বি। আমা ভেবেছিল মিতির কাকুর মেয়েকে পড়িয়ে নিজের পড়ার খরচ চালাবার কথা সে বলবে, কিন্তু সে কথা বলতে ওর সাহস হলো না। আশার চাকরির ব্যাপারে পাড়ার লোকজন প্রায়ই আলোচনা করে। কেষ্টবাবু বলেন, আমাদের সিএসটিসিতে মন্ত্রীর সুপারিশে মাঝে মাঝে 2-4 জন ক্যাজুয়াল ওয়ার্কার নেয়। ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে কাজ পাবার 2-4 বছর পরে পার্মানেন্টও হয়। তাছাড়া এখন ইউনিয়নও কাউকে ঢোকাতে পারে না। কোনো সরকারি অফিসে বা প্রতিষ্ঠানে যে আশার চাকরির কোনো সম্ভাবনা নেই সেই কথা সবাই স্বীকার করেন। ওর জন্য কোনো প্রাইভেট অফিসে চাকরির চেষ্টা করতে হবে। এইভাবেই কেটে গেল প্রায় 3 মাস। রবিবার সকালে প্রদীপ যুগলবাবুর বাড়িতে গিয়ে ওকে বলেন, কাকা, আমার এক বিশেষ বন্ধুর একটা ভালো প্রেস আছে ভবানীপুরে। ওর ম্যানেজার অনেক টাকা কড়ি মেরে পালিয়ে গেছে। সে একজন ম্যানেজার চায়, যাকে সবকিছু দেখাশুনো করতে হবে, আর অবশ্যই যেন সৎ হয়। তুমি কি আসার কথা ভেবে এই কথা বলছো? হ্যাঁ কাকা, আমি ওর কথাই ভেবেছি। আগে বলো, ইনি তোমার কেমন বন্ধু? ও আর আমি ক্লাস 7 থেকে বিয়ে পর্যন্ত পড়েছি একসঙ্গে। প্রদীপ না থেমেই বলেন,
বেশ বনেদি বাড়ির ছেলে, ভবানীপুরে যোগুবাবুর বাজারের কাছে বিরাট এলাকা নিয়ে বাড়ি। বাড়ির পিছনেই ওর প্রেস আর অফিস। ভদ্রলোক বিবাহিত? প্রদীপ একটু হেসে বলেন, না, ও কোনোদিনই বিয়ে করবে না। দুই ভাইপো ভাইঝি ওর প্রাণ। ও ওদেরকে নিয়ে জীবন কাটিয়ে দেবে। তা ভালো, কিন্তু স্বভাব চরিত্র কেমন? কাকা আর রতন সত্যি ভালো ছেলে। নেশা করে নাকি? আবার প্রদীপ একটু হেসে বলে, না না, মদ তো দূরের কথা, ও পান সিগারেটও খায় না। তা শুনে তো ভালোই মনে হচ্ছে। তা উনি কত মাইনে দেবেন? এখন 6,000 দেবে, তবে আশা ভালো করে কাজকর্ম বুঝে নিলে মাস তিনেক পরে আরো 1,000 টাকা বাড়িয়ে দেবে। আর ডিউটি আওয়ার্সের কথা বলেছে কিছু? 8টা থেকে প্রেসের কাজ শুরু হলেও 10টা থেকে 8টা পর্যন্ত অফিস। প্রদীপ মুহূর্তের জন্য থেমেই বলেন, ভালো কথা। মাইনে ছাড়াও কিন্তু কাকা চা টিফিন ফ্রি। যুগলবাবু একটু চিন্তা ভাবনা করে বলেন, আমার তো ভালোই মনে হচ্ছে, তবে তুমি বৌমার আশার সঙ্গে ভালো করে আলোচনা করে নাও। হ্যাঁ হ্যাঁ, তা তো বলতেই হবে। প্রদীপই আশাকে নিয়ে গেল রতনের কাছে। খুবই আন্তরিকভাবে রতন অভ্যর্থনা করেন আশাকে। বলেন, প্রদীপের কাছে শুনলাম আপনার বাবা হঠাৎ মারা গিয়েছেন। প্লিজ আমাকে আপনি বলবেন না। হাজার হোক আপনি প্রদীপ কাকুর বন্ধু, তো আমাকে তুমি বলবেন। রতন একটু হেসে বলেন, তুমি বলতে আমার আপত্তি নেই, তবে আজকাল বয়সে ছোট অনেক ছেলে মেয়েকেও আপনি না বললে। আশাও একটু হেসে বলে, না না, আমি ওই দলের মেয়ে না। খুব ভালো। কফি খেতে খেতে দেওয়ালে টাঙানো ছবিতে দোলনায় দুপাশে দুটো ছেলে মেয়ের সঙ্গে নিজের ছবি দেখিয়ে রতন একগাল হেসে বলেন, আশা, এই দুই ভাইপো ভাইঝি আমার ভূত ভবিষ্যৎ, ইহকাল পরকাল। আশাও হাসতে হাসতে বলে, মা, আপনার ভাইপো ভাইজিকে দেখতে তো ভারী সুন্দর। ওরা দিন দিন আরো সুন্দর হচ্ছে। প্রদীপও একটু হেসে বলেন, জানো আশা, রতনের ভাইপো ভাইজির যেমন সুন্দর স্বভাব চরিত্র, সেই রকমই লেখাপড়াতেও ভালো। আশা বলে, রতন কাকু, আপনার ভাইপো ভাইজির সঙ্গে আমার আলাপ করিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, তা দেব, কিন্তু আমাকে কাকু বলবেন না। এই পাড়া সব ছেলেমেয়েরা তো দূরের কথা, আমার প্রেসের সব কর্মচারীরাও আমাকে রতনদা বলে। এইসব কথাবার্তার পর রতন আশাকে প্রেস ঘুরিয়ে দেখাতে দেখাতেই সব কর্মচারীদের সঙ্গে আলাপ করিয়ে দেন এবং সবাইকে জানিয়ে দেন আশা আগামীকাল থেকে প্রেসের ম্যানেজারের পদে কাজ করবে। ওখান থেকে বেরিয়ে প্রদীপ বলেন, আশা, তোমার কেমন লাগলো? বেশ ভালো, ভালো লাগলো। সত্যি ভালো লাগলো? হ্যাঁ, আপনার বন্ধুকেও ভালো লাগলো, আর প্রেসটাও বেশ ভালো লাগলো। ঠিক আছে, কাল থেকেই কাজ শুরু করে দাও। বাড়ি ফিরে মা ভাই বোনকেও আশা একই কথা বলে। রতনদা যেমন আন্তরিক তেমনই ভালো মানুষ বলে মনে হলো। প্রেসটা কিরকম? বেশ বড় প্রেস, তাছাড়া খুবই আধুনিক। অমিতাভ বলে, দিদি, প্রেসের কর্মচারীদের দেখে কেমন লাগলো? মানে ওদের দেখে কি মনে হলো? আজ তো শুধু পরিচয় হলো, তবে কাউকেই দেখে মনে হলো না অসুস্থ বা বিরক্ত হয়ে কাজ করছে। পরের দিন শুরু হলো আশার কর্মজীবন। প্রেসের শেডের পাশেই দোতলা বাড়ি, একতলার বিরাট দুটো ঘরে কাগজের গুদাম, তার পাশে প্রেস সুপারভাইজারদের ঘর। দোতলায় 3টে ঘর, প্রথম ঘরটি ভিজিটার্সদের, দ্বিতীয়টি ম্যানেজারের অর্থাৎ আশার, আর অন্যটি মালিক রতনবাবুর। এই 3টি ঘরই এয়ার কন্ডিশন। একটা ছোট টয়লেটও আছে দোতলায়। প্রেসের শেডের বাইরে কর্মচারীদের জন্য 2টো টয়লেট, 2টো বাথরুম ছাড়াও আছে ক্যান্টিন। রতনবাবু আশাকে ভালো করে সব দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দেবার পর বললেন, কর্মচারীরা বাইরে খেতে গেলে সময় নষ্ট করবে, সেই জন্যই ক্যান্টিন করেছি।
ক্যান্টিনে কি কর্মচারীদের খরচ করে খেতে হয়? হ্যাঁ, তবে ওদের খরচ করে খেতে হলেও দোকানের চাইতে অনেক সস্তায় ক্যান্টিনে খেতে পারে। সস্তা কেন? ক্যান্টিনের কন্ট্রাক্টরকে ঘর ভাড়া আর ইলেকট্রিক চার্জ দিতে হয় না। তাছাড়া চেয়ার, টেবিল, বাসন কোসনও আমরাই দিয়েছি। আশা একটু হেসে বলে, বাহ, দেখছি আপনি বেশ আধুনিক মনোভাবাপন্ন মানুষ। আশা, আজকাল এইসব সুযোগ সুবিধা না দিলে কর্মচারীদের কাছ থেকে ভালো কাজ পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক বলেছেন। এরপর আশার ঘরে বসে রতনকে বলেন, আমার পেছে কোনো ছোটখাটো কোম্পানির কাজ হয় না, শুধু বড় বড় কোম্পানির কাজই এখানে হয়। বড় বড় কোম্পানি মানে? বাটা, ব্রুকবন্ড, আইটিসি, স্টেট ব্যাংক, এলআইসি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সবগুলোই তো বড় কোম্পানি। তোমাকে প্রতিটি কাজের এস্টিমেট তৈরি করতে হবে। আমি কি তা পারবো? আই উইল হেল্প ইউ। তাহলে ঠিক আছে। তাছাড়া তোমাকে পেমেন্ট রিসিভ করে রসিদ দিতে হবে। পিয়নকে দিয়ে চেক ব্যাংকে জমা করাতে হবে। ব্যাংক থেকে প্রত্যেক মাসের স্টেটমেন্ট নিতে হবে। আশা চুপ করে ওর কথা শোনে। ব্যাংক থেকে টাকা তুলে প্রত্যেক মাসের 1 তারিখে কর্মচারীদের মাইনে আর 15 তারিখের আগে মাসের ওভারটাইমও তোমাকেই দিতে হবে। রতনবাবু একটু থেমেই বলে, তবে রোজ সকালে স্টোরে গিয়ে দেখব কাগজের আর রঙের স্টক ঠিক আছে কিনা। আর তাছাড়া যখনই সময় পাবে অন্তত 10-20 মিনিটের জন্য এসে গিয়ে দেখবে সবাই কাজ করছে কিনা। সব শোনবার পর আশা বলে, অন্তত মাসখানেক আপনি আমাকে গাইড করবেন। আই উইল নট গাইড ইউ, আই উইল হেল্প ইউ। আশা হাসতে হাসতে বলে, দ্যাটস ফাইন। রতনবাবু ওর একটা হাত ধরে বলেন, এসো আমার ঘরে এসো, একসঙ্গে কফি খাবো। হ্যাঁ, চলুন। ঘরে ঢুকেই রতনবাবু ইন্টারকমে ক্যান্টিনে বলেন, 2 কফি পাঠিয়ে দাও। আশা চারপাশে দৃষ্টি ঘুরিয়ে বলে, মা, আপনার ঘরটা সত্যি খুব সুন্দর করে সাজিয়েছেন। তোমার ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। কফি আসে। কফি খেতে খেতে টুকটাক কথাবার্তা হয়। ব্যবসা আনার জন্য আমাকে রোজই বেরোতে হয়। কখন? কোনোদিন সকালে, কোনোদিন আফটারনুন, কোনো ঠিক নেই। রোজই বেরোতে হয়? হ্যাঁ, মোটামুটি রোজই। রতনবাবু মুহূর্তের জন্য থেমেই বলেন, আমি যখন থাকবো না তখন তুমি আমার এই ডিভানে শুয়ে একটু বিশ্রাম করবে। না না, তার দরকার হবে না। আসল কথা হচ্ছে, টায়ার্ড ফিল করলেই তুমি স্বচ্ছন্দে এই ঘরে বিশ্রাম করতে পারো। আশা একটু হেসে বলে, এসি ঘরে কাজ করতে দিলে কি টায়ার্ড হওয়া যায়? প্রথম মাসে মাইনে পাওয়ার আগে আশা হিসেব করতে বসে। বাড়ি ভাড়া, ইলেকট্রিকের খরচ, 2 ভাই বোনের স্কুল কলেজের মাইনে, স্কুল কলেজে যাতায়াতের জন্য ট্রাম বাসের খরচ, ওদের টিফিন খরচ, 2 জনের কোচিং এর খরচ, 4 জনের সংসারের খাওয়া দাওয়া ইত্যাদি খরচ ছাড়াও নিজের যাতায়াত আর টুকটাক খরচ। 6,000 টাকায় তো কিছুতেই কুলোবে না। তাহলে অফিসে বসেই আশা হাতের উপরে মাথা রেখে এত গভীরভাবে চিন্তা করে যে ও খেয়ালই করে না রতনবাবু ওর ঘরে এসে দাঁড়িয়েছেন কখন। আশা ডাক শুনেই ও একটু চমকে উঠলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, রতনদা বলুন। এসো, আমার ঘরে এসো। হ্যাঁ হ্যাঁ, চলুন। ঘরে ঢুকেই রতন ওর কোমরে হাত দিয়ে একটু কাছে টেনে নিয়ে বলেন, এত গভীরভাবে কি চিন্তা করছিলে? না না, তেমন কিছু না। রতন এবার 2 হাত দিয়ে ওর মুখখানা ধরে বলেন, আমাকে শুভাকাঙ্ক্ষী বন্ধু ভেবে সত্যি কথাটা বললে খুশি হব। আশা মুহূর্তের জন্য অপলক দৃষ্টিতে ওকে দেখে দৃষ্টি গুটিয়ে নিয়ে বলে, সংসারের কথা ভাবছিলাম। রতন একটু হেসে বলেন, মাত্র 6,000 টাকায় তোমাদের যে সংসার চালানো সম্ভব না
তা আমি জানি। উনি আর এক মুহূর্ত দেরি না করে আলমারি খুলে 100 টাকার একটা বান্ডিল বের করে ওর হাতে দিয়ে বলেন, এটা রেখে দাও। আশা অবাক না হয়ে পারে না। তারপর বলে, রতনদা, এই প্যাকেটে কত আছে? 10,000। মাসে মাসে 500 টাকা দিলে আপনার কি অসুবিধা হবে? রতন ওর হাত দুটো ধরে হাসতে হাসতে বলে, মাই ডিয়ার আশা, আমি তো কাউকে ধারও দিই না, সুদেও টাকা কাটাই না, কিন্তু প্রিয়জন কাছের মানুষদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। তবুও আমি ব্যাচেলার আশা, দাদা বৌদি সংসারে টাকা দিয়ে খেতে হয় না। ভাইপো ভাইজির জন্য কিছু খরচ করা ছাড়া আমার তো বিশেষ টাকা কড়ির দরকারও হয় না। কৃতজ্ঞতায় আশার মন ভরে যায়। ও ঝপ করে নিচু হয়ে রতনকে প্রণাম করে। রতন সঙ্গে সঙ্গে ওকে বুকের মধ্যে টেনে নিয়ে বলেন, একটা কথা মনে রেখো, আমি কিন্তু মোহন হবার জন্য টাকা দিইনি, বা তোমাকে ছোট করবার জন্য টাকা দিইনি। যে কোনো সমস্যার কথা বলতে আমাকে কিন্তু দ্বিধা করবে না। আশার মুখে কোনো কথা আসে না, শুধু অবাক বিস্ময়ে ওকে দেখে। আমি তোমাকে টাকা দিয়েছি এই কথাটা যেন কেউ না জানে। মাকে কি বলবো? বলবে অফিস থেকে ধার নিয়েছ, আস্তে আস্তে শোধ দেবে। পরের মাসের প্রথম দিনই ওর অফিস ঘরে ঢুকেই আশা দেখে টেবিলের উপর ওর নাম লেখা একটা খাম রয়েছে। একটু অবাক হয়, আবার সঙ্গে সঙ্গে আতঙ্কিতও হয়। চাকরি চলে গেল নাকি? ভাবতে গিয়েও মাথা ঘুরে যায়। শেষ পর্যন্ত খাম খুলে চিঠি দেখে অবাক। রতনবাবু লিখেছেন, তুমি অত্যন্ত অল্প সময়ের মধ্যে যেভাবে নিষ্ঠা, সততা আর আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারছো তা সত্যি প্রশংসনীয়। এই মাস থেকেই তুমি মাইনে পাবে 7,500 আর যাতায়াত খরচ বাবদ 500 টাকা। আশা আপন মনেই হাসে, একটু কি যেন ভাবে। তারপর সঙ্গে সঙ্গেই মনে হয় আজ সবাইকে মাইনে দিতে হবে, তাছাড়া কালি আর কাগজ সাপ্লাইদের পেমেন্টও করতে হবে। আর চুপ করে বসে থাকলে চলবে না, এবার কাজ শুরু করতেই হবে। আশা আলমারি থেকে কর্মচারীদের নাম ও কত টাকা প্রাপ্য লেখা খামগুলো আর লকার থেকে টাকা বের করে। তারপর ইন্টারকমে প্রেস সুপারভাইজারকে বলে, এবার এক একজন করে মাইনে নিতে আসছে বলুন। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি। শুরু হয় কর্মচারীদের আশা। আগে খাতায় সই করো, তারপরে এই খামটা ধরো, আমার সামনেই গুনে দেখো ঠিক আছে কিনা। টাকা গুনে দেখতে সবাই দ্বিধা করে, কিন্তু আশার অনুরোধে গুনে দেখে একটু হেসে চলে যায়। কেউ কেউ আবার একটু অবাক হয়ে আশাকে দেখে। বেলা 3টে নাগাদ রতনবাবু আর হেড মেশিন ম্যান হীরালাল এসে হাজির আশার ঘরে। রতনবাবু হাসতে হাসতে বলেন, আশা, হীরালাল তোমাকে কিছু বলবে। আশা একগাল হেসে বলে, হীরালাল না, কি বলতে এসেছ? দিদি, আপনি যেমন সৎ তেমনই ভালো। মা, কি এমন সৎ কাজ করলাম এইরকম সার্টিফিকেট দিচ্ছ? আপনার আগে যে ম্যানেজার বাবু ছিলেন তিনি তো সব সময় আমাদের সবার মাইনে থেকে 20-25 টাকা করে কেটে নিতেন। সে কি? আশা সঙ্গে সঙ্গে বলে, সে কথা মালিককে বলতে না। কেন? অন্য অনেক প্লেসের চাইতে আমরা এখানে ভালো মাইনে পাই দিদি। তাছাড়া মালিক আমাদের সঙ্গে শুধু ভালো ব্যবহার করেন না, আমাদের বিপদে আপদে নিজের পকেট থেকে টাকা দিয়ে সাহায্যও করেন। তাই আর। হীরালাল বিদায় নিতেই রতনবাবু তার চেম্বারে যান। সঙ্গে সঙ্গে সেখানে হাজির আশা। আচ্ছা রতনদা, 1 মাস কাজ করতে না করতে 1,500 টাকা মাইনে বাড়িয়ে দিলেন, দেওয়া কি ঠিক হলো? নিশ্চয়ই ঠিক হলো। আপনি কেন আমাকে এত স্নেহ করেন? মানে, তুমি স্নেহ ভালোবাসার পাত্রী বলেই। সত্যি কি তাই? হ্যাঁ,
16 আনা সত্যি? আমিও আমিও আপনাকে যথেষ্ট শ্রদ্ধাও করি, আমার ভালোবাসি। সত্যি? হ্যাঁ, সত্যি। রতন আর আশা কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে দুজন দুজনকে দেখে আর হাসে। 2-1 মিনিট পর রতন চোখের ইশারায় ওকে কাছে ডাকেন। আশা ওর কাছে সরে যায়। রতন 2 হাত দিয়ে ওর মুখখানা ধরে বলেন, আমাকে একবার ভালো করে চুমু খাবে? আশা 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে দীর্ঘ চুম্বন দেয়। রতনও ওকে জড়িয়ে ধরে আদর করেন। কয়েক মিনিট কারোর মুখেই কোনো কথা নেই। তারপর রতন বলেন, আশা, রাগ করেছ? আশা একটু হেসে মাথা নেড়ে বলে, না। কর্মচারীরা যাতে কেনাকাটা করতে পারে সেজন্য মাইনে পাবার দিন সন্ধ্যে 6টায় প্রেস বন্ধ হয়। আজও 6টার পর সবাই চলে গিয়েছে। রতনদা, আজকের দিনের কথা আমি কোনোদিন ভুলবো না, ভুলতে চাইও না। সত্যি ভুলতে চাও না? না, সত্যি ভুলতে চাই না। এখন প্রেসে কেউ নেই, তোমাকে ভালো করে আদর করতে খুব ইচ্ছে করছে। বারে, আগে তো আদর করেছেন, তাতে মন ভরেনি? না। সত্যি মন ভরেনি? না, ভরেনি। রতন মুহূর্তের জন্য থেমেই বলেন, আমি জানি ওই 2-1 মিনিটের আদরে তোমারও মন ভরেনি। বারে, আপনি জানেন বুঝি? হ্যাঁ, খুব ভালো করেই জানি। রতন ওর কোমর জড়িয়ে ধরে আদর করতে করতে ডিভানের উপর লুটিয়ে পড়েন। আর সঙ্গে সঙ্গে আশার মনে হয় ওর সারা শরীরের মধ্যে দিয়ে অসংখ্য সাপ কিলবিল করছে। তারপর আশা অনাস্বাদিত উন্মাদনায় আর আনন্দে ভেসে যায়। রতন লুটিয়ে পড়েন ওর বুকের উপরে। আশা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বিমুগ্ধ দৃষ্টিতে ওকে দেখে। আশা বিদায় নেবার আগে রতন বলেন, এবার থেকে 8টায় প্রেস বন্ধ হবার পর মাঝে মধ্যে তুমি 1-8 ঘন্টা থাকতে পারবে তো? আশা একটু হেসে মাথা নেড়ে সম্মতি জানায়। এবার টেবিলের উপরে রাখা প্যাকেটটা রতনুর হাতে দিয়ে বলেন, চুরির কেক বাড়ি নিয়ে যাও, সবাই মিলে খাবে। প্রায় নাচতে নাচতে বাড়িতে ঢুকেই আশা হাসতে হাসতে বলে, ও মা, তুমি বিশ্বাস করো, আজকের মতো এত আনন্দের দিন আমার জীবনে আর কখনো আসেনি। কেন রে, মাইনে পেয়েছিস বলে? আর জীবনে প্রথম চাকরি করে শুধু মাইনেই পাইনি মা, পেয়েছি আরো অনেক কিছু। আর কি? মাকে কথাটা শেষ করতে না দিয়েই আশা বলে, খুব ভালো কাজ করেছি বলে রতনদা এই মাস থেকেই আরো 1,500 টাকা মাইনে আর যাতায়াতের খরচ বাবদ 500 পাবো বলে চিঠি দিলেন। বলছিস কি রে? হ্যাঁ মা, হ্যাঁ, সত্যি বলছি, রতনদার কোনো তুলনা হয় না। আমিও তা 100 বার স্বীকার করব। রাত্রে সবার সঙ্গে খেতে বসে আশা বলে, প্রেসের সবকিছু আমাকে সামলাতে হয়, তাছাড়া হরদম লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে। তাই তো মাঝে মধ্যে বাড়ি ফিরতে 1-8 ঘন্টা দেরি হলে তোমরা চিন্তা করো না। মালতী দেবী বলেন, এত দায় দায়িত্ব সামলাতে হলে মাঝে মধ্যে তো দেরি হতেই পারে। অমিতাভ হাসতে হাসতে বলে, দিদি, তোর এই রতনদা ব্যাচেলার বলেই এত উদার, বিয়ে করলে কি আর এত উদার হতে পারতেন? হ্যাঁ, ঠিক বলেছিস। শেষ হলো আজকের গল্প, নিমাই ভট্টাচার্যের লেখা গল্প ব্যাচেলার। গল্পটি আমাদের মনে গভীর ধাক্কা দিয়ে যায়, একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। কেন এমন হয়? কেন নিষ্পাপ সরলা আশারা
এমন পরিস্থিতির শিকার হয়, কেন রতনদের হাতে পড়ে, কেন তাদের নিষ্পাপ যৌবন, নিষ্পাপ মন, নিষ্পাপ ভালোবাসা দলিত মথিত হয়ে যায়? শুধুই কি পরিস্থিতির চাপে? সমাজের কেন এমন চিত্র? আপনাদের কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, অবশ্যই অনুরোধ রইল একটি লাইক করে যাবার, এবং যদি সম্ভব হয় গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে বারবার শেয়ার করবার, এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব ভালো থাকুন, জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে। ফিরে আসছি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।